রাতে গা কাঁপিয়ে রিহার জ্বর আসে। জ্বর আবোল তাবোলে বলতে থাকে। বাসায় কেউ নেই, শুধু রিহা আর ঈশিতা। ইয়াস অফিসে, ইরফান কোথায় তা জানা নেই কারণ। রিহার জ্ঞান নেই, জ্বরে থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। ঈশিতা রিহার পাশে বসে রিহার মাথায় জলপট্টি করে দিচ্ছে। রিহা, কেমন লাগছে তোমার এখন, আমাকে বলো। ঈশিতা ফোন হাতে নিয়েই ইয়াসকে কল করছে, কিন্তু ইয়াস কল তুলছে না। ইয়াস অফিসে একটা মিটিংয়ে, তাই ফোন সুইচ অফ করে রেখেছে। অফিসের কাজের ঝামেলায় বাসার কথা ভুলেই গেছে বলতে হয়। কি করছে ইয়াস, ফোন তুলছে না কেন? রিহা বিড় করে কিছু বলছে। রিহা, কিছু বলছো? স্পষ্ট করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। ঈশিতা রিহার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করল। রিহা কি বলছে? রিহা অস্পষ্টভাবে বলল, ইরফান, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া। রিহা বলতে বলতে চুপ করে গেল। ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। রিহা সত্যি ঈশিতাকে কতটা ভালোবাসে, কিন্তু রিহা যা করেছে তারপর আর কোনো ভাবে ইরফান তার ক্ষমা করবে না। প্রায় অনেক রাত করে ইয়াস বাড়ি ফিরে আসে। নিজের রুমে গিয়ে ঈশিতাকে পায়। ফ্রেশ হয়ে ঈশিতাকে খুঁজতে যায়। ইরফানের রুমে গিয়ে রিহার পাশে ঈশিতাকে পেল। রিহার মাথায় জল পট্টি করে দেওয়া হলো। জ্বর অনেকটাই কমে গেছে। রিয়া এখন ঘুমিয়েছে, ঈশিতা পাশে বসে জমুচ্ছে। ইয়াস রুমে ঢুকে ঈশিতার পাশে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ঈশিতাকে দেখে। এত ভালো মানুষ হয় কি করে? মনে কোনো হিংসা নেই, কারো প্রতি একটু ঘৃণা নেই। কিছু যদি থেকে থাকে তা শুধু ভালোবাসা। প্রাণ উজাড় করে সবাইকে ভালোবাসতে জানে ঈশিতা। ইয়াস যে দাঁড়িয়ে আছে তা ঈশিতার খেয়াল করলো তো ঈশিতা বেডের সাইডে বসেছিল। গুড়ে চোখ লেগে আসলে একটু হেলে পড়ে যেতে নিলেও ঈশিতাকে দৌড়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। ঈশিতার মনে হলো সে শূন্যে বাসছে। ভয়ে পেয়ে সাথে সাথে চোখ খুলে দেখে ইয়াস ওকে কোলে তুলে রুমের দিকে যাচ্ছে। ঈশিতা বলল, তুমি কখন আসলে? ইয়াস বলল, এসেছি অনেকক্ষণ। ঈশিতা বলল, আমায় ডাকলে না কেন? ইয়াস বলল, তোমার নিজের স্বামীর দিকে কি তোমার কোনো খেয়াল আছে? আমি কি করছি, কোথায় আসি, খেয়েছি কি না তা তো একবারও জানতে চাও না, সারাক্ষণ অন্যদের নিয়ে পড়ে থাকা। ঈশিতা বলল, কে বলল মশাই? আমি আপনার খবর নিই না? নিজের ফোনটা ধরে দেখেছেন কতবার কল দিয়েছি? ইয়াসের ফোনের কথা শুনে মনে হলো সে তো মিটিংয়ের সময় ফোন অফ করে রেখেছিল, তারপর আর ফোন ধরার কথা মনেই নেই, এখনো ফোন অফ করে আছে। ঈশিতা বলল, কি মনে পড়েছে তো? এতক্ষণে ইয়াস ঈশিতাকে নিয়ে রুমে চলে আসে। ঈশিতাকে বেডে বসিয়ে দিয়ে বলল, মনে পড়েছে। ঈশিতা বলল, এখন আমি রাগ করি? ইয়াস বলল, কেন? তুমি রাগ করবে কেন? ঈশিতা বলল, তুমি সারাদিন ফোন অফ রাখছিলে তাই। ইয়াস বলল, না না প্লিজ, এখন আর রাগ করো না, ভুল আমারই। ঈশিতা হিল করে এসে ইয়াস বলল, আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তো এমনিতেও রাগ করবো না। আমি জানি তুমি সারাদিন কাজে বিজি ছিলে, নয়তো তুমি 1000বার কল করে আমায় খোঁজ নিতে। ইয়াস সত্যি মাঝে মাঝে ঈশিতাকে দেখে অবাক না হয়ে পারে না। রাত অনেক হয়েছে, খেয়েছো তুমি? তুমি রিহার কাছে ছিলে, আমি একা খাই কি করে? ঈশিতা বলল, তুমি অফিস থেকে ফিরে এসে এখনো খাওনি? ইয়াস বলল, না ম্যাডাম। তুমি খেয়েছো? মুখ দেখে তো মনে হচ্ছে না সন্ধ্যার পর থেকে এক ফোঁটা পানিও মুখে নেও। সবার দিকে তোমার খেয়াল আছে, শুধু নিজের দিকে আর নিজের সন্তানের দিকে নেই। ঈশিতা বলল, রিয়ার অনেক জ্বর ছিল, ওর পাশেই থাকতে হয়েছে। ইয়াস বলল, তাই বলে এখনো রাতের খাবার খাবে না? ঈশিতা বলল, একদিন রাতে না খেলে কি হয়? ইয়াস বলল, কি হয় মানে? তুমি কি বলো তো? নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে না? তুমি এমন করে না খেয়ে থাকলে আমাদের বাচ্চার কি হেলদি হবে? ও তো রোগা পাতলা হবে তখন। ঈশিতা বলল, আরে এমন কিচ্ছু হবে না, দেখো আমাদের বাবু একদম গুলুমুলু হবে। ইয়াস বলল, কি করে হবে? ঈশিতা বলল, এভাবেই, চলো দেখো তোমাকে খাবার দিই। ইয়াস আজ নিজের হাতেই ঈশিতাকে খাইয়ে দিচ্ছে।
ঈশিতাও ইয়াসের হাতে তৃপ্তি করে খাচ্ছে। রিহা এখন কেমন আছে? ঈশিতা বলল, মোটামুটি ভালোই। দুপুরের পর প্রচুর জ্বর আসছে, আমি খাইয়ে দিয়ে মেডিসিন দিয়েছি। ও, তুমি রিহার সেবা যত্ন করছো? ঈশিতা বলল, ইয়াস বলল, রিহা তোমার সাথে যা করেছে তা অন্যায়। সাথে অন্যায় করলে সে রিহার মুখে দেখতো না, কোনোদিনও সে সেবাও করতো না তো। ঈশিতা বলল, রিহা আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, আমাকে নানাভাবে কষ্ট দিয়েছে, অপমান করেছে, এমনকি আমার জীবনটাই নষ্ট করে দিতে চেয়েছিল। রিহা যা করেছে তার জন্য ওকে ক্ষমা করা উচিত কিনা তাও আমি জানি না। তবে একটা কথা, রিহা আমার সাথে যা যা করেছে তা মনে রেখে ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি যদি তাই করি, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকবে? রিহা আমার সাথে খারাপ করেছে, সেটা মনে রেখো না আমি ওকে অসুস্থ দেখেও ওর কাছে না যাই, তাহলে তো আমিও ওর মতোই হয়ে গেলাম, তাই না? ইয়াস ঈশিতাকে কি বলবে, কোন কথা খুঁজে পাচ্ছে না। আর কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তমতা। তার প্রতি মনে কষ্ট চেপে রাখার কোনো মহত্বই নেই। রিহা তার ভুল ঠিকই বুঝতে পেরেছে, আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। রিহা মনে মনে অনুশোচনায় বসে, ও বাইরে থেকে একটু কঠিন, তাই এখনো স্বীকার করছে। ইয়াস ঈশিতাকে নিচে গিয়ে খাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। ঈশিতা বিছানায় বসাচ্ছে, ইয়াস ল্যাপটপ নিয়ে বসে কি যেন করছে। বিছানা গোছানো শেষ হলে ঈশিতা পা তুলে বেডের উপরই বসে ইয়াসের দিকে তাকায়। ইয়াস এতক্ষণে ল্যাপটপে পুরো ডুবে গেছে। এত কাজ করতে পারে লোকটা, অফিসে কাজ করে শখ মিটে না, এখন আবার বাড়িতে এসেও কাজ করতে হবে। দেখো দেখি, আমি গলা ফাটি এত কথা বলছি, তা ওনার কানে গেলে তো উনি তো ল্যাপটপে ডুবে আছে। ঈশিতা জোরে ইয়াসকে ডাক দিল, এই যে আপনার কানে কি আমার কথাগুলো পৌঁছাচ্ছে? আমি কিছু বলছি, শুনতে পাচ্ছেন? ইয়াস বেখেয়াল ল্যাপটপ বন্ধ করে রেখে ইয়াসকে কেমন যেন দেখাচ্ছে। খাবার আগে তো এমন দেখায়নি। রুমে এসে ল্যাপটপে কি এমন দেখে নিল যার জন্য ওর মুড অফ হয়ে গেল? ঈশিতা কিছু আন্দাজ করতে পেরে শান্ত গলায় বলল, কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ইয়াস বলল, কিচ্ছু হয়নি। ঈশিতা বলল, মিথ্যে বলো না, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। ইয়াস ঈশিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমাকে ছাড়া তুমি একা একা থাকতে পারবে? ঈশিতা বলল, কি বলছো এসব? ইয়াস বলল, আমাকে ছাড়া তোমার কষ্ট হবে না? ঈশিতা বলল, পাগল হয়ে গেলে নাকি, উল্টাপাল্টা এসব কি কথা বলছো তুমি? দেখো কি হয়েছে সোজাসুজি বলো, আমি কিন্তু এখন কেঁদে দেব। ইয়াস বলল, আরে কাঁদবে কেন? ঈশিতা বলল, কাঁদবো না তো কি করবো, তুমি এসব কেন কথা বলে যাচ্ছ? ইয়াস বলল, আমতা আমতা করে, আমাকে কয়েকদিনের জন্য অফিসের কাজে বাহিরে যেতে হবে। ঈশিতা আবার কেঁদেই দিল। ইয়াস বলল, কি হলো, কাঁদছো কেন? ঈশিতা বলল, তুমি এতক্ষণ আমাকে ভয় দেখিয়েছো বাহিরে যেতে হবে, এ কথা না বলে কি সব বলেছিলে? আমি কত ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? ইয়াস ঈশিতাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, সরি বাবা, কাঁদে না, ভুল হয়েছে আমার, এই কানে ধরছি, এবার তো কান্না থামা। ঈশিতা বলল, তোমার সাথে কোনো কথাই নেই। ইয়াস বলল, সত্যি তো? ঈশিতা বলল, ইয়াস বলল, তাহলে আমি একেবারের জন্যই বাহিরে চলে যাব, আর দেশে আসবো না। ঈশিতা বলল, একদম খুন করে ফেলবো। ইয়াসের গলা চেপে ধরে ইয়াস হাসতে লাগে। কতদিনের জন্য যেতে হবে? ইয়াস বলল, 2 বা 3 সপ্তাহ, কাজ শেষ করতে পারলে আরো আগেই চলে আসবো। ঈশিতা বলল, কবে যেতে হবে? ইয়াস বলল, কালই। ঈশিতা বলল, আচ্ছা। ইয়াস বলল, আমি ভাবছি যাব না। ঈশিতা বলল, যাবে না কেন? ইয়াস বলল, তোমাকে ওই অবস্থায় বাড়িতে একা রেখে কিভাবে যাই তুমি বলো? আর তাছাড়া তোমাকে ছাড়া থাকতেও আমার একটু ভালো লাগে না। একটা একটা মুহূর্ত এক একটা বছরের মতো মনে। ঈশিতা বলল, একা কোথায়, রিহা আছে, মাও চলে আসবে কিছুদিনের ভেতর, না গেলে তোমার বিজনেসের ক্ষতি হয়ে যাবে। ইয়াস বলল, হোক, তোমাকে আর আমার পুচকুকে রেখে আমি কোথাও যাব না।
ঈশিতা বলল, জি না মশাই, যাবেন, কিছুদিনের জন্যই তো ব্যাপার, তাড়াতাড়ি কাজ শেষ করে আবার চলে আসবেন।